রিপোর্টার্স কাউন্সিল এমন একটি সংগঠন যেখানে সাংবাদিকদের ন্যায় নীতি এবং ন্যায্য অধিকার নিয়ে আমরা সংগ্রাম করে যাচ্ছি দীর্ঘ বছর ধরে। কিন্তু সত্যি বলতে আমরা শুধু সংগ্রামই করে যাই, কিন্তু আমাদের প্রাপ্য অধিকার থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছি। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড হয়েও অডিশন যখন দিয়েছি তখন বাংলাদেশ টেলিভিশনে আমি কিছুই চিনি না, কিছুই জানি না, খুব ছোট ছিলাম, আজ থেকে 18 বছর আগে। তো সেখানে অডিশন দিয়ে আমি এনলিস্টেড হওয়ার পরেও আমি বিএনপির আমলে এনলিস্টেড হয়েছিলাম বলে আমাকে দীর্ঘ বছর আমাকে কোনো প্রোগ্রাম দেওয়া হয়নি। সত্যি বলতে আসলে আমরা সাংবাদিক, আমরা কোনো দলীয় ভাবমূর্তি নিয়ে ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন আগামী এবং জিএমও জাস্ট ওনাকে ট্রান্সফার করেছে। এখনো সেই 15 বছরের যে গ্রুপটা ওনারা আছেন এবং ওনারা রাতারাতি ভোল পাল্টে ফেলেছে। 12 তারিখ আমাদের প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স, জাতীয় প্রেস ক্লাব, সবাইকে দাওয়াত থাকলো, আসবেন এবং সবার সহযোগিতা কামনা করি, দোয়া করবেন। বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সকলেই সিরাজগঞ্জ জেলা বিএনপির সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতেই শ্রদ্ধা সহকারে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস আন্দোলন সংগ্রাম সম্মুখ যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে। সেই শহীদ জিয়াউর রহমানের বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে সকল মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল আজকের এই বাংলাদেশ, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার সুস্পষ্ট ঘোষক, আধুনিক বাংলাদেশের উন্নয়নের উপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি জয়নাল আবেদিন ফারুক ভাইয়ের সামনে দু একটি কথা বলতে চাই সাংবাদিকদের জন্য। সেটি হচ্ছে, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ আমরা বিভিন্ন সাংবাদিক সংগঠন বিভিন্ন সময়ে দাবি দেওয়া তুলে ধরছি এবং কাজ করছি। কিন্তু আমরা আমাদের সাংবাদিকদের যেই অধিকারের জায়গাটা, একজন নাগরিক হিসেবে যতটুকু আমাদের প্রাপ্য, সেই জায়গাটাও কিন্তু আমাদের খুব একটা নেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে বিভিন্ন গণমাধ্যমে যারা আমরা কর্মরত রয়েছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে আমরা বিভিন্ন গণমাধ্যমে তাদের বেতন ভাতা নানান কিছু নিয়ে বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় আন্দোলন করছি, দাবি করছি, অনেকে বেতন পাচ্ছে না। আমি চাই যে আমাদের সাংবাদিকরা সবাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এই বাংলাদেশে বেঁচে থাকুক, তারা তাদের যাতে বেতন ভাতাটা সঠিকভাবে পায়, সুন্দরভাবে তাদের পবিত্র আমানত ভোট দিতে পারবে এবং ভোট দেওয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আজকে আমি এখানে এই মুহূর্তে বলতে চাচ্ছি, আপনারা অনেকেই বলেছেন, স্বাভাবিক 1971 সালে যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যিনি বাংলাদেশের দুর্যোগ মুহূর্তে বাংলার পতাকা হাতে নিয়েছিলেন, তিনি হচ্ছেন সাহসী নেতা, আমাদের নেতা, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার মার্শাল টিটুনা বিখ্যাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দেশের অত্যন্ত প্রয়োজন মুহূর্তে। এই ঘোষণাকে নিয়েও বিগত সরকার বিভিন্ন রকম বিকৃত করেছে, বিভিন্ন রকম তারা অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আজকে আল্লাহর রহমত যে আমরা, আমার প্রিয় শিক্ষক, যার অধীনে আমি লেখাপড়া করেছি, আমার অত্যন্ত প্রিয় ভাবে জনাব আনারুল্লাহ স্যার, জনাব সভাপতি, উপস্থিত আরেকজন প্রিয় ব্যক্তি, মানসিকভাবে যার কথাগুলো শোনার জন্য সবসময় প্রস্তুত থাকি,
বাংলাদেশে 16.5 বছর যারা লাঞ্ছিত হয়েছে, যারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যারা আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে, আইনের পক্ষে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, সেই প্রিয় ব্যক্তিটি আজকে প্রধান বক্তা, যিনি আজকের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি অগাস্টের বিপ্লবের পর বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে সকলের মতামতকে গ্রহণ করে বাংলাদেশের আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার, জনপ্রতিনিধি সরকার নির্বাচন করার দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের সম্মান যিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে, সেই ব্যক্তিটি আমাদের থেকে আজকে এখন অনেক দূরে, আমাদের অনেক কাছের মানুষ উনি, যাকে ঘিরে বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধি সরকার নির্বাচিত করবে। তারই আইনজীবী আমার অত্যন্ত কাছের লোক আব্দুল্লাহ মামুন। প্রিয় বন্ধুগণ, আমি একটা ছোট্ট কথা উদাহরণ দিতে চাই, যারা আয়োজক দয়া করে কষ্ট নেবেন। আমি খুদে মানুষ, আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। এখানে জীবনে লেখার জন্য সময় দিচ্ছেন 24টি ঘন্টা, কিন্তু আমি সময় দিতে পারি না। আমি খুদে ব্যক্তি, আমি একজন রাজপথের গণতন্ত্রের সপক্ষে কথা বলার ব্যক্তি। আমি ছাত্র জীবনে 5ম শ্রেণীর ছাত্র, জেল খেটেছি, জেলকে ভয় করি। পরিবারের বড় এক সন্তান, জমিদারের ছিল না, মধ্যবিত্ত একজন শিক্ষক হয়েছিল। কিন্তু আমাকে নিয়ে অনেক কথা আজকে ক্রাইম রিপোর্টার্সের বক্তারা বলে আমাকে মুগ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আমি যে কথাটি বলতে চেয়েছি, ক্রাইম রিপোর্টার্স আজকে আমি সকাল থেকে এ পর্যন্ত 2টো মিটিং করে এখানে আর যাইনি, যে আমি মনে করেছি এই সভাটা 3টা এবং প্রেস ক্লাব। আমার সবচেয়ে ঘনিষ্ঠ এখানে রোনা ক্রাইম রিপোর্টার্স, ছোট্টবেলা থেকে তাকে চিনি। আমি প্রেস ক্লাবে যাই, কিন্তু বলে যে ডিপ্লোমা, আমি কিন্তু বাসায় যাইনি। এটা শেষ করে আমি টঙ্গিতে আর একটা মিটিং আছে আমার, ওটা করে আমি উত্তর ক্লাবে একটা রিক্সা করছি, মরণ জিতার লড়াই। দেখবে ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন দেখার কোনো লোক নেই। এখনো স্বৈরাচার, এখনো অত্যাচারিত, এখনো আওয়ামী প্রেতাত্মারা চারিদিকে বসে আছে। যে কথাটি বলে ক্রাইম রিপোর্টার্স অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন, বয়স তো আমার কম না, 71 শেষ। ব্যারিস্টার মধুর সাহেব আমার প্রতিদ্বন্দ্বী 1991 সালে। ব্যারিস্টার মধুর সাহেবের পিতা বিশ্ব নন্দিত একজন বুজুর্গান মাওলানা মমতাজ। নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের দোতলা বাসায় আমি লন্ডন হাইড পার্কে বসে বসে বাদাম খাচ্ছিলাম। আওয়ামী অত্যাচার, এরশাদের দুর্দান্ত প্রতাপের কারণে দেশের বাইরে চলে গেছে। কর্নেল আকবর মুক্তিযুদ্ধের অন্যতম সেনা, আমার দুঃসম্পর্কে আমাকে ধরে নিয়ে আসে
বেগম জিয়ার হাতে উঠিয়ে দিয়ে বলল, একমাত্র ব্যক্তি যিনি আপনাকে রাস্তায় রেখে জাতীয় পার্টিতে যোগদান করে মন্ত্রী আপনার প্রতি অপমান করেছে তাকে আর আবার ব্যক্তি হলো এই লোকটা। কারণ ব্যারিস্টার মধু যখন এরশাদের সাথে চলে যায়, আমি কিন্তু এই দল করতাম, পতিত দলেরই সদস্য ছিল। ম্যাডাম জিয়াকে বলেছি, যার কথাটা উল্লেখ করলেন তার পায়ের যোগ্যতা হতে আমাকে আরো 2 বার জন্মগ্রহণ করতে হবে। তো শক্তি ধানের শীষ, শক্তি জিয়ার আদর্শ, শক্তি আমার স্বৈরাচার বিরোধী আন্দোলন। যাও হাতে তুলে দিলাম ধানের শীষ। প্রিয় বন্ধুগণ, বাবা হাসা দিল, আমি একটা সভার আয়োজন করেছি, 2টায় যাবো ওই সভায়। আমার বাড়ি থেকে 36 কিলোমিটার দূরে, কুমিল্লার বর্ডার। 2টায় মিটিং, আমি যে বসে আছি একটা লোক নাই। এক মা আমাকে একটা বোট নিয়ে এনে দিল, নোয়াখালী বলে বোট নিয়ে আপনার কি পার্টি। আমি গাছতলায় শুয়ে এলাম, 3:30টায় 2-1 করে মানুষ আসা শুরু করল। যে কয়জনে হলো আমি একটা বক্তব্য ছোটখাটো দিয়ে ওখান থেকে বিদায় নিলাম, কারণ পরবর্তীতে আমার আরেকটি জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার 16 মাইল দূরে বিরাট নির্বাচন। পরের দিনগুলোতে 2টার মিটিং ফারুক সাহেব 2টাই হয়, সেখানে 10 জন হোক 20 জন হোক ক্রাইম রিপোর্টার্স। আপনারা বাংলাদেশের সবচেয়ে স্বাধীন চেতা সাংবাদিক, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। দুঃখ লাগে আপনারা রুনি সাগরকে মেরে ফেললো, কথা বলার কোন লোক সেদিন খুঁজে পায় নাই। আজকে আপনাদেরকে কথা বলার যে সুযোগটুকু করে দিয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময়। আজকে প্রাণ খুলে লিখতে পারেন, প্রাণ খুলে কথা বলতে পারেন। যে কথাগুলো আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ারুল্লাহ স্যার বলবে, আমার প্রিয় আব্দুল্লাহ মামুন বলবে, সে কথাগুলো লিখার আগে বললে লিখার সাহস থাকতো না। ডিজিডিএফআই, এনএসআই, এসবি, এনএসআই পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে আসতো, না পেলে স্ত্রী, বউ, সন্তানকে ধরে নিয়ে আসতো। কিন্তু এখন মন খুলে যা লেখা তাই লিখতে পারেন, একটি মাত্র কারণ ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে ডক্টর ইউনূসের সরকার। সেই কারণে এই লেখাগুলো আবার লিখতে পারবেন, বলতে পারবেন, ছাপতে পারবেন, টেলিভিশনে প্রচার করতে পারবেন। সেই জন্য ক্রাইম রিপোর্টার্স বিনীত অনুরোধ করে যাব, ক্ষমা করে দিবেন। সময়ের খুব প্রয়োজন, দরকার আমাদের। সময়ের প্রতি সবাই লক্ষ্য রাখবেন। প্রিয় ভাইরা, দেশ তো কোথায় গিয়েছে বলার দরকার নেই, আছি, থাকবো। নীতি পরিবর্তন একবারে হয়েছে, 2বার হবে। দেশ কোন দিকে যাচ্ছে? যে দেশের সরকারের কাছে কোড বলে ওবায়দুল কাদের দেশ কি করে ছাড়লো, সেই সরকারের উপদেষ্টা বলে আমরা তো জানি না উনি দেশে ছিলেন। তাই সরকারের উপদেষ্টা, আপনি এখনো 18 কোটি মানুষ আপনার সাথে আছে, ডক্টর ইউনূসের মতো বিশ্ব বিজয়ী লোক আপনার সাথে আছে। খুঁজে বের করা উচিত ছিল অকা কোথায় ছিল, বিপ্লব মেহেদী কোথায়, হারুন কোথায়, কারা বর্ডার পাস করলো, এগুলো তো খবর রাখা দরকার। কারণ এগুলা খবর রাখতে যদি আপনাদেরকে কেউ অসহযোগিতা করে, যারা করছে তারাই হলো আওয়ামী হাসিনার প্রেতাত্মা। তাহলে তারা এখনো কেন আছে? এখনো মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব কি করে চাকরি করেন আমি জানতে চাই। যে হারুন আমার গায়ে হাত উঠিয়েছে সংসদ ভবনের সামনে,
যে বশির আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে, সেই বশির নাকি এখন আব্দুল্লাহ আল মামুন সাহেব আপনাকে জানে চাই ক্রাইম রিপোর্টার সাংবাদিকের পক্ষ থেকে সেই বশিরকে প্রমোশন দিয়ে খুলনা বিভাগের এনএসআই ডাইরেক্টর করা হয়েছে। দুঃখ, অনেক দুঃখ। সে দুঃখ লাঘব করবেন এই বিশ্বাস আমার আছে। রাত পোয়ালে শুক্রবার গরিবের জন্য ভয়ের কোনো কারণ নাই। আরে মোদি কি বলেছে, প্রিয়ঙ্কা কি বলেছে, মমতা দিদি কি বলেছে, বিজেপির ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট কি বলেছে, দ্যাটস নট কোশ্চেন। কোশ্চেন হলো খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, সার্জেন্ট জহুরুল হক ইকবাল হল থেকে যখন ঘোষণা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে, সেদিন ছাত্রলীগ কি আওয়ামী লীগ কি কিছুই বুঝি না। কিন্তু বন্ধুরা, যারা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের দাবিদার, যে শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলে রাজাকার, তার কবর উত্তর প্লাজা থেকে সরিয়ে নেওয়া হবে। বন্ধুরা আমার, সেই শহীদ জিয়া এই হাসিনাকে রাজনীতি করার অনুমতি দিয়ে দেশে ফেরত এনেছে। 7 দিন পর চট্টগ্রামে সার্কিট হাউসে শহীদ জিয়াকে আত্মহত্যা দিতে হয়েছে। ইতিহাস কথা বল, ইতিহাস কথা বলার সময় আসছে। তাই সব দিক বিবেচনা করুন। সবার মন আপনি জয় করতে পারবেন না, কিন্তু একটা জিনিস আপনি জয় করতে পারবেন, 18 কোটি মানুষ আপনাকে বিশ্বাস করে। আপনার প্রতি আবেদন থাকবে, একজন মুক্তিযুদ্ধে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করা ব্যক্তি হিসাবে আপনার কাছে আমার দাবি থাকবে, আপনি কি বললেন, আপনার প্রেস সচিব কি বলল, এটা যদি মানুষের মধ্যে 2 রকম হয়, মানুষ তো অন্য কিছু ভাবতে পারে। সোজা হিসাব, বিজয় দিবস কি মোদি পালন করে না আমরা করি সেটা দিক নয়। প্রিয়াঙ্কা সংসদে দাঁড়িয়ে নির্যাতন কথা বলে কিচ্ছু আসে যায় না। মমতা যেই কথা বলে, মমতারও এখন পেটে ব্যথা শুরু হয়ে গেছে। যে মমতা মধুকে 2 চোখকে দেখতে পারে না, সে মমতা মধুর সাথে কণ্ঠ মিলে যদি বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের মানুষ যে ফেলানিকে গুলি করে ল্যাংটা করে অবস্থায় যে ঝুলন্ত রেখে দিয়েছে, প্রতিবাদ করার মানুষ সেদিন কেউ পায় নাই। সেদিন প্রতিবাদ করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে। সেদিন সারা গাজন বলেছে এইভাবে ঘটনা ঘটতেই থাকবে। তাই আজকে আশ্রয় দিয়েছেন বাংলাদেশে 16.5 বছর যিনি আমার মায়ের বুক খালি করেছে, যারা মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, যারা খোকনকে মেরে ফেলেছে, যার নির্দেশে সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, যার নির্দেশে আবরারকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, যার নির্দেশে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারা আজ হিন্দুস্তানে, ভারতে আপনার আশ্রয়ে ভালো থাকবে। 500 মামলা হবে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিবেন না। আর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে কথা বলবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ গরিব হতে পারে, কিন্তু আপনার এই আস্ফালন বন্ধ করে দেওয়ার ক্ষমতা 18 কোটি মানুষের আছে। আজকে ক্রাইম রিপোর্টার্স ধৈর্য হারাবেন না, সাধারণের বিচার হবে আজও। কারা প্রেস ক্লাবে শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে সেদিন আস্ফালন করে কোটি কোটি টাকা রুজি করেছে, ব্যাংককে বাড়ি বানিয়েছে, কানাডায় বেগমপাড়া করেছে, দুবাইতে বাড়ি বানিয়েছে, যারা দুবাইতে 1000 কোটি টাকা খরচ করে হোটেল বানিয়েছে, তাদের হিসাব নিকাশ ডক্টর ইউনূসের জন্য এই মাগরিবের নামাজের আগে দোয়া করবেন, সে যেন এই অপরাধীদেরকে ধরে বাংলাদেশে এনে বিচার করতে পারে। শেষ বলতে কিছু নেই, একটাই আছে, শহীদ জিয়ার আদর্শ করা যে দল জাতীয়তাবাদী শক্তি। আমার দলের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি বাংলাদেশে এমন ভোটে সরকার করতে চাই যে ভোট হবে দিনে রাতে নয়। আমি এমন এক ভোটে বাংলাদেশে সরকার গঠন করতে চাই যে ভোট আমার ভোট, আমি দিব মৃত ব্যক্তির ভোটে আমি বাংলাদেশের সরকার হতে চাই।
শেখ হাসিনা না বলছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একটা লোক বাঁচবে না। মুখে হাত দিয়ে বলেন, বিএনপির কোন কর্মী এত অত্যাচার অবিচার পরেও রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে রাত কাটিয়েছে, কবরস্থানে জঙ্গলে ঘুমিয়ে রাত কাটিয়েছে, তাদের অত্যাচারে কোনদিন মা বাবার কাছে যেতে পারে নাই। বুকে হাত দেওয়া বলেন 5 আগস্টের পর বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগের কোন এক কর্মীর গায়ে হাত তুলেছে? আমার নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করি। প্রিয় ভাইরা, জেলখানায় মঈন আমাকে নিয়েছিল, সে সাথে আমার নেতা তারেক রহমানের একই কক্ষে ছিলাম। এই ওবায়দুল কাদেরও একই কক্ষে আমার সাথে জেলখানায় ছিল। অনেক ইতিহাস। নেতা ভালো লোক রিমান্ডে চলে গেল, সবাই সালাম দিলাম ভিতরে দাঁড়িয়ে। 7 দিন পরে নেতাকে স্ট্রেচারে করে আনলো। শেখ হাসিনা বিনা কারণে আমাদের থেকে 5 বছর তুমি সাজা দিয়েছ। পৃথিবীর ইতিহাসে এমন আইন আছে কিনা ব্যারিস্টার সাহেব জানবেন, নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে কমায় আর নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে বাড়িয়ে যায়। পৃথিবীর ইতিহাসে দেখুন, যেদিন বেগম জিয়া এক শাড়ি পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে আসে, আমি ছাড়া সেদিন আর কেউ ক্যান্টনমেন্টে ছিলাম, সিপিএমের দায়িত্বে ছিলাম। কি অন্যায় করছে কোকো? হাজার হাজার কোটি টাকা চুরি করলে আপনার ছেলে, আমি পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার পর 64টা জেলায় আমার বিরুদ্ধে 64টা মামলা হলো। বিএপি ব্যবসা কেন করে? সংসদে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে শেখ হাসিনা বলেছিল, ফারুক সাহেব রেডি হন, পাকিস্তানে পোল্টা বেঁধে পাঠিয়ে দিল। তার উত্তর আমি বলেছিলাম, সময় আসবে মাননীয় প্রধানমন্ত্রী, জনগণ আপনাকে পোল্টা বেঁধে হিন্দুস্তান পাঠিয়ে দিবে। এখন ডক্টর ইউনূস কায়রোয়, আপনি কোথায়? বন্দি অবস্থা মোদির কাছে। মোদি যতই ভাবুক, আপনি যতই ভাবুক, বাংলাদেশে আওয়ামী লীগ আর আপনি কোনদিন রাজনীতি করতে পারবেন না। যদি করতে হয়, হিসাব অক্ষরে অক্ষরে দিতে হবে। আজকে ক্রাইম রিপোর্টার্স আপনার কাছে অনুরোধ থাকবে, লুটপাট যারা করেছে তাদের বিচার হবেই, সময় দরকার, সেই সময় আসবে। আল্লাহ পাক আপনাদের সেই তৌফিক দান করুক যেন আপনারা লেখনী দিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারেন। আল্লাহ আপনাদের সহায়। বাংলাদেশ জিন্দাবাদ। ব্যথিত হয়েছি, তাদের যে ত্যাগ তিতিক্ষা এটি কোনোদিন বৃথা যায়নি, বৃথা যাবে না। আমাদের আলোচকদের মধ্যে আজকে যে বিশেষ অতিথিদের মধ্যে 2 জন আমার প্রত্যক্ষ ছাত্র ছিলেন, একজন জনাব জয়নাল আবদিন ফারুক, অপরজন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এরা তাদের নিজস্ব ক্ষেত্রে যে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তাতে আমি গর্বিত। জয়নাল আবদিন ফারুকের কথা একটু বলি, যে তার যে সংগ্রামী জীবন, তাতে আমরা তার প্রতি আমরা আবার কৃতজ্ঞ, যাবে কৃতজ্ঞ। এই ধরনের অনেকেরই সংগ্রামী জীবনের সাথে আমি পরিচিত, কিন্তু আজকে এই মঞ্চে সেগুলো বলার সুযোগ নাই। তেমনি জনাব আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার মামুন, তার যে অবদান, এটা আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমাদের এই 2 জন ছাত্র ছাড়া আবার আরো অনেক ছাত্র আছে যাদেরকে আপনারা চিনেন, দেখেন। এরা এই দেশমাতৃকার জন্য তারা অকাতরে ত্যাগ স্বীকার করেছে এবং অনেক নিবেদন করি। আমি আমাদের একজন শিক্ষক এক সময় বলেছিলেন যে I want to be defeated by 2 persons in my life.
One is my son and another is my student. অর্থাৎ আমি এই পৃথিবীতে আমি দুইজন ব্যক্তি দ্বারা পরাজিত হতে চাই। একজন হলো আমার ছেলে সন্তান, আরেকজন হলো আমার ছাত্র। আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি, I have been defeated by Barrister Abdullah Al Mamun and Jalaluddin Farooq and many other students. আমি যখন মনে করি যে আমার এই ধরনের ছাত্র এই দেশে জন্মগ্রহণ করেছে, তখন গর্বে আমার বুক ফুলে যায়। আমার মনে হয় আমার জীবন বৃথা যায়নি। তাই আজকে এইখানে আমার ছাত্র ছাড়াও বিদগ্ধজন এখানে বক্তব্য রেখেছেন, তাদের জীবনের যে সংগ্রাম এবং তাদের প্রতি যে নির্যাতন হয়েছে, এটা শুনে আমি অত্যন্ত কাতর হয়েছি। এখানে ইলিয়াস আলীর কথা এসেছে। ইলিয়াস আলীও আমার ছাত্র ছিল এবং ইলিয়াস আলী তার অপহরণের 7 দিন আগে আমার সাথে দেখা করতে আসে। সাথে আরো ছিল তাহবিরা টফি এবং আরো কারো ছিল। আমি তখন গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ছেড়ে যাওয়ার পর আমি রাষ্ট্রদূত হিসাবে বাহরাইনে কর্মরত ছিলাম 3 বছর। তারপর আমি ফিরে আসার পরে গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হই। তো ইলিয়াস আমাকে বললো, স্যার আমি ভর্তি হতে এসেছি। কিসে ভর্তি হলাম? বলে, স্যার আমি লতে ভর্তি হব। তা আমি আরে ঠাট্টা করে বললাম, তুমি তো এখন জাতীয় নেতা, তো তুমি আমার একটা ল পড়বে কেন? বলে, স্যার জীবিকার জন্য তো একটা কিছু করা দরকার, এটা লটা পড়ি স্যার, ওকালতি করবো আর রাজনীতি করবো। তা আমি বললাম, তুমি যদি লতে ভর্তি হও তো তোমাকে তো পড়াশোনা করতে হবে, এই রীতিমতো ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। বলে, স্যার আমি সব দেবো স্যার, আপনি ভাবছেন আমি ফাঁকি ঝুঁকি দিয়ে পাস করবো, আমি তা করবো না। তা আমি বললাম, ঠিক আছে, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ পরে এসে আমাকে আবার যাক বলবা যে তুমি এই ভর্তি হতে চাও, উকিল হতে চাও, তবে তুমি আরো চিন্তা করো যে তুমি কিন্তু ভর্তি হলে কিন্তু ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, এই শর্তে তোমাকে কিন্তু ভর্তি করবো। তো বলে, স্যার ঠিক আছে, আমি তাহলে কাগজপত্রগুলো রেখে যাবো। আমি কাগজপত্র ওই দিন দিয়ে আসলেই হবে। যেদিন তার আসার কথা ভর্তি হওয়ার জন্য, সেদিনই ইলিয়াস আলী অপহৃত হয়ে যায়। কি দুঃখ এবং বেদনার বিষয় বলেন। এইভাবে কত নির্মম কাহিনী, এই যে দেলোয়ারের হত্যা, এই যে নাম বলে গেলাম, দেলোয়ার এবং এরা সবই আমাদের ছাত্র ছিল। কি যে এই যে মামুন যে কথা উল্লেখ করেছেন, এরশাদের সময় এরশাদের মাশাআল্লাহ যখন হলো, তখন প্রথমেই কলাভবনে ছাত্রদের উপর যে নির্যাতন, যে অত্যাচার প্রথম, সেটা এখনো আমার মনে আছে। এবং তারপরে তাদের যে মিছিল, সে কথা আমার মনে আছে। আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় এই সমস্ত মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। আমাদের ছাত্রদের এই ত্যাগ তিতিক্ষা, আমাদের এই শিক্ষকদের যে এই যে 1971 সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক। আমি যখন জমদূত বাহিনী চিঠি পেলাম, এখানে লিখেছে যে ইউ উইল বি সুন ইটেন আপ বাই ডগস অ্যান্ড ভালচার্স, আপনি অবিলম্বে আপনার কুকুর এবং শকুন আপনার মাংস খাবে। এই চিঠি পাওয়ার পর তারপরে যে ভীতিকর অবস্থা, এতে করে আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে থাকলে আমার মৃত্যু, আমাকে শহীদ হইতে হবে, আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। তাই সীমান্ত পাড়ি দিয়ে
চলে গেলাম। যাওয়ার আগে প্রফেসর মনির চৌধুরীর সাথে আমার দেখা। তো তিনি আমাকে বললেন যে তুমি এখনো এই ঢাকাতে আসো, তুমি এখনো নিরাপদ আশ্রয়ে যাও নাই? তা আমি বললাম, আমি চুপ করে রইলাম। তিনি বললেন যে দেখো, ছাত্র জীবনে তুমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলা, শিক্ষক হওয়ার পরেও তুমি এই এখন যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তুমি এর সাথে যুক্ত আছো, তো তুমি তুমি রেহাই পাবে না, তোমাকে হানাদার বাহিনী মেরে ফেলবে, অতএব তুমি নিরাপদ আশ্রয়ে চলে যাও। আমি উত্তরে বললাম যে স্যার আপনিও এই পালিয়ে যান, নিরাপদ আশ্রয়ে যান। উনি বললেন আমার কিছু হবে না, আমি তো কিছু করি নাই। আমি একটু হাসলাম, আমি বললাম যে আপনি ছাত্র জীবনে বা এই যাবৎ এই দেশের প্রগতিশীল আন্দোলনের সাথে যেভাবে যুক্ত ছিলেন, হানাদার বাহিনী কি আপনাকে ছেড়ে দিবে? তারপরে আমি তো সিদ্ধান্ত নিলাম এবং আমি যখন পালিয়ে যাব, আমি ঢাকা শহর ছেড়ে যখন চলে যাব, ঠিক এই সময় আনোয়ার পাশা বলে আরেকজন অধ্যাপক বাংলা বিভাগের, তিনি বললেন যে আমি সাথে যাব, আপনি আরেকটা দিন অপেক্ষা করেন। তার জন্য আরেকটা দিন অপেক্ষা করলাম, কিন্তু এর মধ্যে আমার বাসা আক্রান্ত হলো, আর্মি এসে আমাকে খুঁজে গেল। আমি আর বাসায় না গিয়ে আমার বন্ধুর বাসায় গিয়ে আশ্রয় নিলাম রাত। পরের দিন তিনি আমাকে জানালেন যে তিনি ভয় পাচ্ছেন, তিনি যেতে পারবেন না, কারণ এই দুর্গম পথ অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। আমি এই কথা শোনার পর সেই অজানা পথে পাড়ি দিলাম এবং শেষ পর্যন্ত আগরতলা সীমান্ত দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারভাঙ্গা ভবনে গিয়ে উপস্থিত হলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা ছিলেন তাদেরকে তখন কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি বলে একটা সমিতি হয়েছিল, যার সভাপতি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সাধারণ সম্পাদক ছিলেন প্রফেসর আনিসুজ্জামান এবং পরে অজয় রায়। তো যারা সীমান্ত পাড়ি দিয়েছে, আকাশবাণী থেকে বারবার বলছিল যে আপনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হন, এখানে রিপোর্ট করেন। তার রিপোর্ট করার পরে আমাদেরকে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার চাকরি দেওয়া হলো এবং কংগ্রেস ফর কালচারাল ফ্রিডম বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অর্গানাইজেশন, তারাই আমাদের বেতনের ব্যবস্থা করলো আর কি। তো এইভাবে তো আমরা সেই 9 মাস কাটালাম। তারপরে দেশে ফিরে আসলাম এবং 1972 সালের 14ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় শুরু হলো একটা শোক সভার মধ্য দিয়ে। তো যাদেরকে রেখে গেলাম, এসে মনির চৌধুরীকেও পেলাম না, আমার ভাষাকেও পেলাম না। তাই বিজয় দিবসে আমার অনুভূতি যেমন একদিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনি বেদনার। আনন্দের এই জন্যে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি এবং প্রতিষ্ঠা করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বেদনার এই কারণে যে কারণ ঠিক তার 2 দিন আগে 14ই ডিসেম্বর এই দেশের যে এই গুণী সন্তানদেরকে নিয়ে, সূর্য সন্তানদেরকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়, যাদের মরদেহ পরবর্তীতে মিরপুরের বধ্যভূমিতে পাওয়া গেছে। এমনি শুধু এই 2 জনের কথা তো বললাম, আরো অনেক শিক্ষক, এই যে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, তারপরে জিসি দেব, মনিরুজ্জামান, তারপর ফয়জুল মহি, এই আরো অনেক শিক্ষক। এগুলো আমার একটি গ্রন্থ আছে, মুক্তিযুদ্ধের দিনগুলি, সেই গ্রন্থে এগুলো লিপিবদ্ধ আছে। যাই হোক, তো সেই 14ই ডিসেম্বর 16ই ডিসেম্বরে একদিকে যেমন ভারাক্রান্ত হয়ে পড়ি, আবার অন্যদিকে অপার আনন্দে মন ভরে যায়। তো বিজয় দিবসের এই যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এটা আপনাদের সকলেরই জানা, আমি এখানে পুনরাবৃত্তি করব না। আপনারা শুনেছেন
এবং প্রত্যেকেরই, আপনাদের প্রত্যেকেরই একটি আপনার মনে হয় আপনারা গ্রন্থ রচনা করতে পারবেন, প্রত্যেকেরই অভিজ্ঞতা এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। আমরা এই যে আমাদের এই যে 25 মার্চের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, এবং আমরা কত ছাত্র এবং ছাত্রছাত্রী এবং আমাদের সহকর্মীকে হারিয়েছি। আমরা হারিয়েছি 30 লক্ষ আমাদের ভাই বোনদের, আমরা হারিয়েছি আমাদের মা বোনের সম্ভ্রম হারিয়ে 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছি। অতএব আমাদের স্বাধীনতা খুব কষ্টার্জিত স্বাধীনতা। আমাদের ফরাসি বিপ্লবে এত লোক মারা গেছে কিনা আমি জানি না। দুটো ঘটনাকে ইতিহাসে খুব উল্লেখযোগ্য বলা হয়। সেটা হলো যে আমেরিকার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1789 সালে, 1789 সালে হয় এই ফরাসি বিপ্লব। তার আগে হয় এই আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই দুটি স্বাধীনতা সংগ্রাম ইতিহাস খুব উজ্জ্বল। এখানে বিদ্রোহ করে, বিপ্লব করে তারা স্বাধীনতা অর্জন করে। সেদিক থেকে বিচার করলে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, এটি কোনো অংশে কম নয় আমি মনে করি। কারণ এই সংগ্রামে এই যুদ্ধ যে বিশাল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে, সেটা আপনার এই দুটো সংগ্রামে হয়েছে কিনা আমার সন্দেহ। তো এই তারপরে পরবর্তীতে যেটা হয়েছে স্বাধীনতার পরে, আপনারা শুনেছেন কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে, কিভাবে বাকশাল কায়েম করে আপনাকে সেই তখন আপনার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, কিন্তু তারপর আবার সেই স্বৈরশাসন, যে স্বৈরশাসনের বিরুদ্ধে আব্দুল্লাহ আল মামুন সহ অনেকেই অংশগ্রহণ করেছেন। এইভাবে আমাদের এটা হয়। তারপরে তো আপনার শেষ পর্যন্ত গত 16 বছরে এই দেশে এক অন্ধকার যুগের সূচনা হয়। এক নিষ্ঠুর এবং নিকৃষ্টবাদী ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের দেশ। এবং আপনারা শুনেছেন যে সাপের কথা বলেছেন আমাদের বন্ধু, যে সাপের চেয়েও ভয়ানক ছিল এই ফ্যাসিবাদী শাসক হাসিনা। তারই মন্ত্রী, 100 টাকার মন্ত্রী সুরঞ্জন সেনগুপ্ত বলেছিলেন যে বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু হাসিনা ধরলে ছাড়ে না। সাপেও ছাড়ে, কিন্তু হাসিনা ছাড়ে। আপনারা শুনেছেন আমাদের ব্যারিস্টার মামুন বলেছে কত লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই এসালম বলে এক কি বলবো দস্যু আপনার এই হাসিনা ছত্রছায়া সেই 7টা-9টা ব্যাগ লুট করে নিয়ে গেছে। এর ভাগে পয়সার সাথে তার হাসিনা নিজে, তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল এবং তারা সবাই এর ভাগ পেয়েছে। আজকে দেখেন কি সুন্দর আরামে বসে এই টাকা আপনার আরামায় আসে, দিন কাটাচ্ছে দিল্লিতে বসে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে তার দোসরেরা এবং তার দোসরেরা। যাই হোক, এগুলো অনেক করুণ কাহিনী আর কি, করুণ কাহিনী। এবং এরই সূত্র ধরে আপনার এই যে আমাদের এই যে ছাত্র দল, যুব দল, এই জাতীয়তাবাদী দল এবং আরো যারা অপোজিশন, তারা কিভাবে সংগ্রাম করেছে, কিভাবে তাদের উপর নির্যাতন হয়েছে, কি নিষ্ঠুর নির্যাতন, নিষ্পেষণ, এবং কিভাবে মানুষ শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে। এই যে বেগম খালেদা জিয়াকে দেখেন, বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা একটা নির্জন কারাগারে নিক্ষেপ করে, এবং তার যে আজকে যে তিনি অসুস্থ, তাকে তো এভাবেই অসুস্থ করা হয়, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। এখন
এই বারবার আপনার হয়েছে, এই যে আপনারা দেখেছেন অনশন হয়েছে, অনশন হয়েছে, আমাদের জাতীয় অনশন করেছেন। সেই অনশনে পানি খাওয়ানোর জন্য আমাকে বলা হয়েছিল, আমি পানি খাবো না, সে অনশন ভঙ্গ করিয়েছি। তো এই যে নিষ্ঠুর নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনা, এতে এদেশের মানুষের মনে যে ক্ষোভ জন্মেছিল তারই বহিঃপ্রকাশ হয়েছে 5ই আগস্ট। আমাদের তরুণ সমাজ এতে নেতৃত্ব দিয়েছে, আমাদের ছাত্র বন্ধুরা নেতৃত্ব দিয়েছে, এবং তাদের নেতৃত্বে এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা এই একটা সফল বিপ্লব সাধিত হয়েছে। আমি আপনার সাথে একমত, এটাকে আমরা মুক্তিযুদ্ধ বলা ঠিক হবে না, এটাকে আমরা বিপ্লব বলবো, এটাকে আমরা রেনেসাঁ বলবো, এটাকে আমরা বলবো গণঅভ্যুত্থান বলবো। কিন্তু স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ একবারই হয়েছিল এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছিলাম। এখন আমরা আবার আমাদের এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এতে কিন্তু আমরা যা চেয়েছি তা কিন্তু এখন আমরা অর্জন করতে পারি নাই। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি এবং একটি গণতন্ত্র সমাজ কায়েমের মধ্য দিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে একটি সরকার গঠন করবে, দেশপ্রেমিক সরকার গঠন করা হবে এবং তারাই এই দেশ থেকে এই নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনার অবসান ঘটাবে। আমি আপনাদেরকে একটা বক্তব্য শেষ করার আগে একটা গল্প বলি। আমি ওই সভাতে তো জীবনে উপস্থিত থাকার সুযোগ হয়েছে। আমি গত সেপ্টেম্বর মাসে 80 বছরে পা দিয়েছি। যাই হোক, এখন 80 বছর 81 কাছাকাছি। ওই আমার ছেলে মানে আমি বলছিলাম যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি বলছিলাম দেখো আমি আর বছর বছর আমেরিকা আসবো না, আমি এত লম্বা জার্নি আমার সহ্য হয় না, আমার এখন বয়স হচ্ছে। বলে তোমার বয়স কত হয়েছে? তখন 75 ছিল, তখন 75 বছর। তো বলে যে এটা তো কোনো বয়স না, নেক্সট ইয়ারে তুমি ইউল বি 74। আমি বললাম কেন? বলে এখন তো ওই অ্যান্টি এজিং শুরু হয়েছে, 75 হলে নেক্সট ইয়ারে তুমি 74 হবে, তারপরে 73 হবে, এভাবে তুমি 40 পর্যন্ত যাবে, তারপরে আবার আমি ওই মার্কিন যুক্তরাষ্ট্রে আমি ভিজিটিং প্রফেসর ছিলাম 2001 সাল একাডেমিক ইয়ার। তো সেখানে আমি আমার সহকর্মী পল ব্রাউন, তো সে আমাকে বলছে শনিবারে ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য। তাই বললাম আমি আই ডু নট এনজয় ফুটবল গেম। তো সে আমাকে বলে যে লাইফ বিগিনস এট 60, তোমার তো জীবনই শুরু হয় না এখনো, জীবন তো শুরু হয় 60-এ। তো সেগুলা এখন আপনার মাঝে মধ্যে স্মরণ করি আর কি, যে লাইফ বিগিনস এট 60 না। যাই হোক, যে কথা বলছিলাম, তো এইরকম অনেক সভাতে তো উপস্থিত হতে হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা মহতী সভা অনুষ্ঠিত হচ্ছিল। প্রধান অতিথি ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, উনি খুব জ্ঞানী মানুষ বলে খ্যাতি ছিল তার। তো তিনি প্রধান অতিথি, তার বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো উনি যখন শেষ বক্তব্য শেষ করলেন, তিনি বললেন যে আজকে এতক্ষণ পর্যন্ত যে সকল বক্তা বক্তব্য দিয়েছেন, আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই বক্তব্য শুনেছি এবং মুগ্ধ হয়ে গেছি। আমার আর কিছু বলার নাই, আপনাদেরকে ধন্যবাদ। তো সবাইকে হতাশ হয়ে গেল, এই বক্তব্য দিলেন। তো এই প্রসঙ্গে আরেকটা গল্প বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি পেলাম, তখন আমাকে তখনকার সরকার ম্যাডাম খালেদা জিয়া আমাকে বাহরাইনের রাষ্ট্রদূত নিয়োগ করলেন। তো সেখানে গিয়ে আমি ওই দেখলাম যে ওই এরকম ওই রাজা ওটা একটা রাজতন্ত্র, রাজা যে সভায় আসে সেখানে রাষ্ট্রদূতদের উপস্থিতি
বাধ্যতামূলক। তো আমরা তো সেই সবাই যেতাম। তো সেখানে গেলে পরে তো রাজা এসে তিনি কিন্তু ডায়াসে বসতেন না, তিনি বসতেন দর্শক সারিতে একটা সিংহাসনের কথা একটা চেয়ার। তো সেখানে এসে বসতেন। তো এসে একটা লম্বা সালাম দিতেন, আসসালামু আলাইকুম কইয়া তারপরে সিংহাসনে বসে পড়তেন। আর বক্তারা যারা ডায়াসে বসা তারা তাদের বক্তব্য দিতে থাকতেন। বক্তব্যের মধ্যে বেশিরভাগই হলো তার স্তুতি, যে আপনার রাজ্য খুব ভালো ভালো চলছে, আপনার শাসন, আপনি বড় শাসক, ভালো শাসক, আপনি দয়ালু শাসক, এইসব কথা আর কি এগুলো করা রাজতন্ত্রে যায় হয় আর কি। আমাদের দেশে তো রাজতন্ত্র ছিল না, রানীতন্ত্র ছিল, কিন্তু ওই একই কথা ছিল আর কি। ওই যে সব চাটুকার যে এই যে তারা সেখানে তার প্রশংসাই করতো, কিন্তু বলতো যে দেশ খুব ভালো চলছে। তো যাই হোক, তারপরে যখন সবার শেষ হতো তখন তিনি আবার উঠে আবার একটা বড় সালাম দিতেন, আসসালামু আলাইকুম বলে তিনি চলে যেতেন। তখন এবার খাওয়া দাওয়া রাস্তা পানি সবাই। তো এরকম একটা সবাই আমার পাশে বসা ছিলেন ভারতের রাষ্ট্রদূত, তিনি আমার বাঙালি, তার তিনি ওই ঢাকাতে তার কলেজে মেট্রিক পর্যন্ত ঢাকাতে পড়েছে। তো তিনি আমাকে বলে স্যার বলে আমাকে, আমি বললাম স্যার বলেন কেন? কারণ আমাদের ডিপ্লোমেসিতে ওই এক্সেলেন্সি বলতে হয়, মান্যবর, এটাই হলো কথা। তো বলে স্যার কেন বলি? স্যার জানেন না? আমি না। তো বলে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, যদি ভারতবর্ষে না চলে আসতাম, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনার ছাত্র হইতাম, সেই জন্য স্যার বলি। ভালো কথা। তো তিনি বলছে স্যার দেখছেন এই দেশে প্রধান অতিথি হওয়ার কি সুবিধা? কেন? বলে প্রধান অতিথিকে কোনো বক্তৃতা দিতে হয় না, আর আমাদের দেশে প্রধান অতিথি হলে বক্তৃতা দিতে হয়। আর আমরা শীতকালেও আপনার উনি ঘামতে থাকে, যে কারণ ওই যে বক্তৃতা দিতে হবে, একটা ভয় বা একটা শঙ্কা, এতে করে তিনি সব সময় ওই আপনার খুব থাকেন, চিন্তিত থাকেন, এবং শীতকালেও আপনার তার ঘাম বের হয়ে যায় আর কি। খুব ভালো অবজারভেশন আপনার। তো এখন আজকে আমি আপনাদেরকে যারা এইটার আয়োজক আমাকে প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথি হিসাবে না ডাকলে, শুধু আমি যেভাবে, আমি একটু সাধারণ মানুষ, সামান্য মানুষ, আমাকে আমি বললে পরে স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের অনুষ্ঠানে আমি এমনিতে আসতাম, আমি আপনাদের কথা শুনতাম, আমি উপকৃত হতাম, আমি অনুপ্রাণিত হতাম। আজকে অনুপ্রাণিত হয়েছি। আজকে আমার কাজ ছিল এই তরুণ সমাজকে অনুপ্রাণিত করা এই দীর্ঘ 70-80 বছর জীবনে। কিন্তু এখন আমি অনুপ্রাণিত হই এই যে আমার বন্ধুদের দ্বারা, আমার ছাত্রদের দ্বারা আমাকে তারা অনুপ্রাণিত করে। আমি আজকে আপনারা যে বক্তব্য দিয়েছেন, আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি আমাদের এই যে যুব দলের বন্ধু বক্তব্য দিয়েছেন, তাদের প্রত্যেকের কাহিনী, অর্থাৎ খুব করুণ কাহিনী, এগুলো শুনে এবং তাদের যে সংকল্প সেটা শুনে আমি মুগ্ধ হই। যাই হোক, আমি বক্তব্য আর বাড়াবো না। আমি শুধু এটুকু বলবো, তোমরা এই জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, স্বৈর শাসক দেশ ছেড়ে পালিয়েছে। আপনার রুশোর রুশোর একটা বিখ্যাত বই আছে, দি সোশ্যাল কন্ট্রাক্ট। সেই বইয়ের প্রথম লাইন বলা আছে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু তারপরে সে শৃঙ্খলিত হয়। এই বিশ্বের ইতিহাস তাই, মানব জাতির ইতিহাস তাই। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, তারপরে তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেটা আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তারপরে আমাদের দেশে তো ভোটেই আমাদের অধিকার কেড়ে দিয়েছে। তাই বলা হয় যে সে শৃঙ্খলিত। তো এই শৃঙ্খল ভেঙে ফেলেছে এবার আমাদের তরুণ সমাজ, আমাদের জনগণ এই শৃঙ্খল ভেঙে ফেলেছে, এবং তারা তাদের অধিকার ফেরত চায়। যে অধিকার হরণ করা হয়েছে, যে গণতন্ত্রের অধিকার হরণ করা হয়েছে, যে বাক স্বাধীনতার অধিকার হরণ করা হয়েছিল, সেটা ফেরত চায়, এবং সেই সুযোগ এসেছে। সেই জন্য যে কথা আপনারা বলেছেন, আপনাদের সাথে একমত, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে আজকে এই
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত একজন বিচক্ষণ ব্যক্তি, একজন বিশ্বনন্দিত মানুষ। তার নেতৃত্বে যে সরকার হয়েছে সেই সরকারকে আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করি এবং তাদের কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের অধিকার ফিরিয়ে আনা। তারা যত সম্ভব এটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা যেন বিদায় নেয় এবং তারপরে গণতন্ত্রের যাত্রা শুরু হবে, অধিকার আদায়ের সংগ্রাম শুরু হবে এবং নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম হবে। আমরা সেদিনের অপেক্ষায় রইলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।